আপনি কোনোদিন এরকমটি অনুভব করেছেন যে কোনো ব্যক্তি আপনাকে কোনো কারণ ছাড়াই দোষী প্রমাণিত করছে? আপনার সঙ্গে কি এমন কোনোদিন হয়েছে যে আপনি কারোর প্রভাবে পড়ে কোনো ডিসিশন নিয়ে নিচ্ছেন, কিন্তু তারপরে আপনি বুঝতে পারছেন ওই ডিসিশনটি সঠিক ছিল না? যদি এরকমটি হয় তাহলে এরকমটি সম্ভব হতে পারে যে আপনি কারোর মনোবৈজ্ঞানিক প্রভাব বা ম্যানিপুলেশনের বা ছল প্রভাবের শিকার হয়েছেন। বিশ্বের মধ্যে অনেক লোকেরা এরকম রয়েছে যারা অন্য লোকেদেরকে নিয়ন্ত্রিত করার জন্য চালাকের সঙ্গে অনেক কিছু ব্যবহার করে। তারা আপনার ভাবনার সঙ্গে খেলা করে, আপনাকে অন্যরকমভাবে অনুভব করায়। এরকমভাবে সে নিজের স্বার্থের পরিপূর্ণ ব্যবহার করে। এটিকেই ডার্ক সাইকোলজি বলা হয়। এটি এরকম একটি মনোবৈজ্ঞানিক শক্তি যেটির ব্যবহার বন্ধুরা অনেক লোকেরা অন্য লোকেদেরকে নিজের মধ্যে বশ করা এবং তাদেরকে নিয়ন্ত্রিত করার জন্য এবং চিন্তাকে প্রভাবিত করার চেষ্টা করে। কিন্তু চিন্তা করবে না, আপনি যদি এটি বুঝে যান তাহলে আপনি নিজেকে এবং নিজের প্রিয়জনদেরকে এর প্রভাব থেকে বাঁচাতে পারবেন। এই বইটি আপনাকে ওই শক্তি দেবার জন্য লেখা হয়েছে, আপনাকে জাগরুক করার জন্য, সশক্ত করার জন্য এবং পরিবর্তন করার জন্য। ডার্ক সাইকোলজিটিকে জানা এই জন্য প্রয়োজন, কারণ হচ্ছে বন্ধুরা এটি আমাদের জীবনের মধ্যে প্রত্যেক ক্ষেত্রেতে অবস্থিত রয়েছে। সেটি আমাদের ব্যক্তিগত জীবন হোক, রিলেশন হোক, কার্যস্থল হোক বা সমাজ হোক, প্রত্যেকটি জায়গাতে লোকেরা আমাদেরকে প্রভাবিত করার চেষ্টা করে। কিছু লোকেরা বন্ধুরা আমাদেরকে সঠিক রাস্তা দেখায় এবং আর কিছু লোকেরা নিজের স্বার্থের জন্য আমাদের ব্রেনটিকে অন্যদিকে টার্ন করার চেষ্টা করে। এটি খুবই ইম্পর্টেন্ট যে আমরা এটি জানা উচিত যে কে আমাদেরকে সঠিক সাজেশন দিচ্ছে আর কে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা। যদি আমরা ডার্ক সাইকোলজিটিকে জানা, বোঝা এবং ওটির সম্মুখীন করাটি শিখে যাই তাহলে আমরা মানসিকভাবে অনেকই স্ট্রং হতে পারবো এবং কারোর কোথায় না এসে নিজের জীবনটিকে আরও সঠিক করতে পারবো। প্রভাব এবং ম্যানিপুলেশনের মাঝে একটি রেখা থাকে। প্রভাব ইনফ্লুয়েন্সের মানে হচ্ছে বন্ধুরা যে কোনো ব্যক্তি আপনাকে প্রেরিত করছে, আপনাকে সঠিক রাস্তা দেখাচ্ছে, যার কারণ আপনি নিজের জীবনের মধ্যে কিছু ভালো করতে পারবেন। যেমন হচ্ছে একটি ভালো শিক্ষক যে পড়াশুনোর প্রতি আপনাকে প্রেরিত করে, বা একজন বন্ধু যে আপনাকে কোনো খারাপ অভ্যাসটি ছাড়ার জন্য চেষ্টা করে। এই পজিটিভিটি একটি প্রভাবও থাকে। কিন্তু বন্ধুরা কোনো ব্যক্তি যখন আপনাকে ধোঁকা দিয়ে নিজের স্বার্থের জন্য অনেকে চেষ্টা করে, আপনাকে ভ্রমিত করে এবং আপনার বিরুদ্ধে আপনারই ভাবনার ব্যবহারটি করে অনেক কিছু করার চেষ্টা করে, এটিকেই ম্যানিপুলেশন বলা হয়। একটি নকারাত্মক হয় এবং এ থেকে বাঁচা উচিত। অনেক কয়বার বন্ধুরা আমরা এটি বুঝতে পারি না যে কোনো ব্যক্তি আমাকে নিয়ন্ত্রিত করছে। এই বইটি আপনার একটি কবচ হবে এবং আপনার তরোয়ালও আপনাকে বাঁচাবেও এবং সশক্ত করবে। এখন সময় চলে এসেছে যে আপনি নিজেকে দুর্বল মনে করা বন্ধ করে দেন এবং নিজের ভিতরের শক্তিটিকে বোঝার চেষ্টা করেন। আপনি নিজের জীবনের মালিক নিজেই, আর এই বইটির সাহায্যে আপনি নিজের ব্রেনটিকে এবং ভাবনার পরে সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে পারবেন। বইটিকে খুব সহজে বোঝার জন্য আমরা এই সামারিটিকে 8টি চ্যাপ্টারে বিভাজিত করেছি। তাহলে আসুন বন্ধুরা শুরু করা যাক। চ্যাপ্টার 1, দ্য ফান্ডামেন্টাল অফ ডার্ক সাইকোলজি। আমাদের জীবনে অনেক কয়বার এরকম হয় যে আমরা এটি অনুভব করতেও পারি না যে কোনো ব্যক্তি আমাদেরকে মানসিকভাবে প্রভাবিত করছে। আমরা চিন্তা করি যে আমরা আমাদের নির্ধারণা ডিসিশন নিজেই নিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি আমাদেরকে নিজের অনুসারে চিন্তা ভাবনা করার জন্য, অনুভব করার জন্য এবং ব্যবহার করার জন্য মজবুর করে দেয়। এই প্রক্রিয়াটি এতই সূক্ষ্ম পরিমাণে হয় যে আমরা এটি বুঝতেই পারি না যে আমরা একটি জালের মধ্যে ফেসে গেছি। এটি কি বন্ধুরা ডার্ক সাইকোলজি বলা হয়। একটি এরকম ধরনের মনোবৈজ্ঞানিক শক্তি যেটি লোকেদেরকে নিয়ন্ত্রিত করার জন্য, তার ভাবনাটিকে চেঞ্জ করার জন্য এবং নিজের স্বার্থের জন্য ওনাকে প্রভাবিত করার একটি কাজও করে। এটিকে বোঝা এই কারণেও প্রয়োজন যে আমরা আমাদের জীবনের চিন্তা ভাবনা এবং ভাবনার পরে কন্ট্রোল করতে পারি এবং কারোর ধোঁকা বা ছল কপটের জন্য শিকার মোটেই না হই। ডার্ক সাইকোলজি কি? ডার্ক সাইকোলজি ওইটি একটি বিজ্ঞান যেটি আমাদেরকে একটি বলে যে কিছু লোকেরা অন্য লোকেদেরকে ব্রেন এবং ভাবনাটিকে নিজের লাভের জন্য কিভাবে নিয়ন্ত্রিত করে। এর মধ্যে অনেক ধরনের রণনীতি থাকে, যেমন হচ্ছে বন্ধুরা ম্যানিপুলেশন, সাইকোলজিক্যাল কন্ট্রোল, ধোঁকা, ডিসেপশন এবং সম্মোহন, হিপনোসিস। এই সব জিনিসগুলি ওইসব লোকেদের দ্বারা ব্যবহার করা হয় যেটি অন্য লোকেদেরকে নিজের জালের মধ্যে ফাঁসাতে চায়।
এটির সবথেকে বড় হাতিয়ার হচ্ছে যে ভাবনার একটি খেলা। যখন কোনো ব্যক্তি আপনার ভয়, দুঃখ, প্রেম, রাগ বা আত্মসন্দেহ, সেলফ ডাউট এইগুলির ব্যবহার করে আপনাকে প্রভাবিত করার চেষ্টা করে, তখন ওটি ডার্ক সাইকোলজির ব্যবহার করছে। এটি একটি অদৃশ্য শক্তির মতো হয়, যেটি বন্ধুরা চুপচাপ আমাদের ব্রেনের পরে হাবি হয়ে যায়। আর আমরা এটি অনুভবও করতে দেয় না যে আমরা অন্য কোনো ইশারায় এবং অন্য লোকের কথা মতো চলছি। কিভাবে ম্যানিপুলেশন আমাদের মন এবং ব্রেনটিকে নিয়ন্ত্রিত করে। আমরা মানুষেরা তর্ক থেকে বেশি ভাবনা, ইমোশন থেকে সঞ্চালিত থাকি। আমাদের প্রত্যেক ছোট বড় প্রতিক্রিয়াটি আমাদের মন এবং ব্রেনের মধ্যে অবস্থিত ভাবনা থেকে নির্ধারিত হয়। একটি চালাক ব্যক্তি এইটিরই লাভ উঠিয়ে আমাদের ভাবনার পরে নিজের পক্ষের দিকে ব্যবহার করতে পারে। যদি কোনো ব্যক্তি আপনাকে ভয় দিতে পারে, তাহলে সে আপনাকে কন্ট্রোলও করতে পারে। ভয় দেখিয়ে বন্ধুরা লোকেরা অন্যদের থেকে কাজ বের করে নিতে পারে। উদাহরণ, কোনো বস যদি নিজের কর্মচারীর কাছে বলে যে সে বেশি পরিশ্রম করবে না, তাহলে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এর কারণ কর্মচারী মানসিক রূপে অনেক প্রেসারে চলে আসে। যখন কোনো ব্যক্তি আপনাকে দোষী প্রমাণিত করে, তখন আপনি তার কথাটিকে মানতে শুরু করে দেন। আসলে সে আপনার জন্য সঠিক না হলে কি হবে? উদাহরণের জন্য, কোনো বন্ধু যদি আপনাকে বলে যে আপনি সত্যি নিজের চিন্তা বা আমার চিন্তা করেন, তাহলে এই কথাটি আপনি অবশ্যই শুনবেন। অনেক লোকেরা আমাদের দয়ালুতা এবং ভালোবাসার প্রফিটও নেয় এবং লাভও নেয়। উদাহরণ, যদি কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে আপনার ভালোবাসাটিকে ব্যবহার করে নিজের কাজটি বের করে নিতে পারে। আমাদের প্রতিদিনের জীবনের মধ্যে ম্যানিপুলেশন কিভাবে হয়? কয়েকবার বন্ধুরা আমাদের নিকটতম লোকেরাই আমাদেরকে আমাদের ইনফরমেশন ছাড়াই কন্ট্রোল করতে শুরু করে দেয়। তারা আমাদেরকে ভাবনাত্মক রূপে ব্ল্যাকমেলও করে, আমাদের দুর্বলতাটির লাভও উঠে, আর আমাদেরকে এটি অনুভব সবসময়ের জন্য করে যে আমরা তার ছাড়া কিছুই করতে পারবো না, উনি আমাদের প্রয়োজন। একটি টক্সিক রিস্তা এবং রিলেশনটিও এরকমই হয়, যে জায়গায় একজন ব্যক্তি আরেকজনকে সব সময় দোষী প্রমাণিত করে যেন সে তার নিয়ন্ত্রণে থাকে। অফিসের মধ্যে কয়েকবার লোকেরা অন্যদেরকে নিজের লাভের জন্য সবসময়ের জন্য ব্যবহার করে। কিছু বস নিজের কর্মচারীদেরকে মানসিকভাবে দুর্বল সবসময় করে দেয়, যেন সে কোনো প্রশ্ন এবং কথা ছাড়াই কাজ করতেই থাকে। কিছু সহকর্মীও অন্যদেরকে সবসময় ডাউন করার জন্য চালাকির সঙ্গে তার ছবিটিও খারাপ করে দেয়। আমাদের সমাজও কোনো সময় এটি প্রভাবিত করার চেষ্টা করে। বিজ্ঞাপন, রাজনৈতিক এবং সোশ্যাল মিডিয়া সব কিছুই আমাদের বিচারটিকে সবসময় চেঞ্জ করার চেষ্টা করে। উদাহরণের জন্য, অনেকগুলি কোম্পানি আমাদেরকে এটি সবসময় বিশ্বাস দেয় যে যদি আমরা তাদের কস্টলি প্রোডাক্ট না কিনি, তাহলে আমরা অন্যদের থেকে একটু পিছনে থেকে যাব। ঠিক এরকমভাবেই কিছু রাজনেতা নিজের লাভের জন্য জনতার ভাবনার সঙ্গে সবসময়ের জন্য খেলা করে। তাহলে এখন আগে কি? ডার্ক সাইকোলজিটিকে বুঝেই আমরা নিজেরকে মানসিকভাবে সশক্ত করতে পারবো। এই অধ্যায়ে আমরা এটি জানতে পেরেছি যে কিভাবে ম্যানিপুলেশন আমাদের প্রতিদিনের কাজের মধ্যে লুকিয়ে থাকে। এখন প্রশ্ন এটি যে আমরা এর থেকে বাঁচব কিভাবে। নেক্সট অধ্যায়তে আমরা এটি শিখব যে কিভাবে আমরা এই টেকনিকগুলি জেনে এবং নিজেকে খুবই মানসিকভাবে স্ট্রং করে এর থেকে আমরা বাঁচতে পারবো। মনে রাখবেন যে আপনার ব্রেনটি আপনার সবথেকে বড় শক্তি। এটিকে অন্য কারোর নিয়ন্ত্রণে মোটেই যেতে দেবেন না। চ্যাপ্টার 2, রিকগনাইজিং সাইকোলজিক্যাল ম্যানিপুলেশন। এরকম কোনোদিন হয়েছে যে আপনি এটি বিশ্বাস দেওয়া হয়েছে যে আপনি নিজেই ভুল করেছেন? আসলে সত্যি অন্য কিছু থাকলে কি হবে? আপনি কি কাউকে এটি বলতে শুনেছেন যে আপনি তো সবসময়ের জন্য জিনিসটি অনেক বড় সড়ো করে বলেন? বা এই সব কিছুই আপনার ব্রেনের একটি কথা বা সাইকোলজি? যদি এরকমটি হয়ে থাকে, তাহলে এটি সম্ভব যে আপনি মনোবৈজ্ঞানিক নিয়ন্ত্রণ, সাইকোলজিক্যাল ম্যানিপুলেশনের শিকার হয়ে গেছেন। বিশ্বের মধ্যে অনেক লোকেরা এরকম রয়েছে যারা অন্যদেরকে নিজের কন্ট্রোলে রাখার জন্য মানসিক চাল সবসময়ের জন্য করে। সে আস্তে আস্তে করে নিজের আত্মবিশ্বাসটিকে কম করে যায়, আপনার চিন্তাটিকে পরিবর্তন করে দেয় এবং আপনাকে নিজের নির্ধারণের পরেও নির্ধারিত নেওয়ার জন্য নিজেকে মজবুর করে দেয়। এই অধ্যায়টি আপনাকে ওই ডেঞ্জারাস মানসিক উন্নতিগুলি জানতে শুরু করবে এবং সাহায্য করবে যেটি লোকেরা নিজেকে প্রভাবিত করার জন্য অন্যদের পরে ব্যবহার করে।
আপনি যদি এইগুলি সময় থাকতে বুঝে যান, তাহলে আপনি নিজের মানসিক স্বাস্থ্যটিকে বাঁচাতে পারবেন এবং একটি স্বাধীন এবং আত্মনির্ভর ব্যক্তি হতে পারবেন। সাধারণ ম্যানিপুলেশন টেকনিক: কিভাবে লোকেরা আপনার ব্রেনের সঙ্গে খেলা করে। কিভাবে একটি গ্যাস লাইটিং খুবই ইম্পর্টেন্ট মানসিক চাল, যার মধ্যে কোনো ব্যক্তি আপনাকে এটি বিশ্বাস দেবার চেষ্টা করে যে কিভাবে আপনার ভাবনা, চিন্তা ভাবনা এবং আপনার হকিকতটিও ভুল রয়েছে। এটি টার্গেট এটি হয় যে আপনি নিজেকে সব সময় ডাউট করবেন এবং সম্পূর্ণভাবে ওই ব্যক্তির পরে নির্ভর হয়ে যায়। আপনি নিজের পার্টনারকে এটি বলেছেন যে সে গত রাত্রে খুব দেরি করে এসেছে, তখন সে আপনাকে উত্তর দেয় যে আপনার মনেই থাকে না যে আমি তো সব দিনই সময়ের পরে আসি এবং সময় থাকতেই আসি। তোমার ব্রেনটি খুব ভালোভাবে কাজ করছে না। আস্তে আস্তে করে আপনি নিজেরই চিন্তার মধ্যে বিশ্বাস করাটি বন্ধ করে দেন এবং ওইটি মানতে শুরু করে দেন যেটি অন্য লোকেরা আপনাকে বোঝাতে। কিভাবে আপনি এর থেকে বাঁচবেন? নিজের ভাবনা এবং চিন্তা পরে একটু ভরসা করবেন। যদি কারোর কথা আপনাকে ভ্রমিত করছে, তাহলে নিজের নিকটতম বন্ধুর কাছ থেকে একটু সাজেশন নেবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে কন্টিনিউ ভুল করার চিন্তা করে, এবং তাহলে সতর্ক হয়ে যাবে। দ্বিতীয়, গিল্ট ট্রিপিং। এই টেকনিকটি তখন ব্যবহার করা হয় যখন কোনো ব্যক্তি আপনাকে দোষী প্রমাণিত করে নিজের লাভের জন্য আপনার থেকে যে কোনো কাজ করাতে চায়। উদাহরণের জন্য, যদি আপনি আপনার সঙ্গে ভালোবাসতেন এবং আমার সঙ্গে কথা বলতে চান, তাহলে এই কথাটি শুনতেন: আমি তোমার জন্য এত কিছু করেছি, কিন্তু আপনি তো আমাকে এটি ফিরে দিচ্ছেন। এই টেকনিকটি প্রায় সম্পর্কের মধ্যে, বাবা মা এবং বাচ্চার মাঝে এবং কার্যস্থলের মধ্যে দেখা যায়। কিভাবে আপনি এর থেকে বাঁচবেন? এটি আপনি বোঝেন যে আপনি অন্য কোনো ব্যক্তির ভাবনার জন্য দায়িত্ববান মোটেই নয়। যদি কোনো ব্যক্তি আপনাকে দোষী প্রমাণিত করছে, তাহলে একটু পিছিয়ে যাবেন এবং সতর্ক হয়ে স্থিতিটি একটু দেখবেন। নিজের ভাবনাটিকে স্পষ্ট রূপে ব্যক্ত করবেন এবং না করার একটি অভ্যাস করবেন। তৃতীয় হচ্ছে সাইলেন্ট ট্রিটমেন্ট। এই টেকনিকের মধ্যে যে কোনো ব্যক্তি কোনো কিছু না বলে নিজেকে নিয়ন্ত্রিত করে। যখন আপনি কোনো কথা বলবেন, তখন সে আপনাকে একটু নেগলেক্ট করবে, জবাব দেবে না বা দূরে চলে যাবে। এটি আপনাকে অসহজ করে দেবে এবং আপনি এই চিন্তাতে পড়ে যাবেন যে কিভাবে আমি কি কোনো ভুল করে ফেলেছি। উদাহরণের জন্য, আপনি নিজের বন্ধুকে যদি কোনো কথা বলেন, তাহলে সে হঠাৎ করে আপনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। আপনি বারে বারে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, কিন্তু সে আপনাকে কোনো উত্তরই দিচ্ছে না। ঠিক এর মাঝে আপনি মানসিক রূপে এক খুবই টেনশনে পড়ে যান এবং শেষে ওনার কাছে মাপ চান। আসলে ভুল আপনার না থাকলে কি হবে? কিভাবে আপনি বাঁচবেন? বুঝে নিন যে যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে এইভাবে ব্যবহার করছে, তাহলে সে আপনাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করছে। যদি কোনো ব্যক্তির কোনো সমস্যা থাকে, তাহলে সে খুলে আপনার সঙ্গে ওপেনলি কথা বলবে, নাকি আপনাকে মানসিকভাবে সাজা দেবে। ধৈর্য একটু বানিয়ে রাখবেন এবং নিজেকে দোষী প্রমাণিত করতে দিবেন না। যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করা এবং কাউকে নিয়ন্ত্রিত করা, এটি দুটি আলাদা আলাদা জিনিস। পজিটিভ প্রভাব, পজিটিভ ইনফ্লুয়েন্স। যখন কোনো ব্যক্তি আপনাকে ভালো করার সবসময় জন্য প্রেরিত করে, মানসিক নিয়ন্ত্রণ, মাইন্ড কন্ট্রোল। যখন কোনো ব্যক্তি আপনাকে খুবই মজবুর করে দেয় যে আপনি তার ইচ্ছার অনুসারে সবসময় জন্য চিন্তা করবেন এবং করবেন। ম্যানিপুলেটরস এটি কিভাবে করে? তারা আপনাকে এক কথাটি বারে বারে বলে আপনাকে এটি বিশ্বাস দেয় যে আপনি নিজে। তারা আপনাকে ভয় দেওয়ার চেষ্টা করে যে যদি আপনি তার কথা না মানেন, তাহলে কিছু খারাপ হতে পারে। তারা সত্যটিকে এইভাবে ভেঙে আপনার সামনে এবং প্রেজেন্ট করে যে আপনি ওনার কথাটির জন্য সঠিক মনে করেন। ম্যানিপুলেটরস নিজের শিকারটি কীভাবে চয়েস করে? সব লোকেরা মানসিকভাবে প্রভাবিত হয় না। ম্যানিপুলেটরস শুধুমাত্র ওইসব লোকদেরকেই চয়েস করে যারা ভাবনাত্মক রূপে সংবেদনশীল হয়। যেসব লোকেরা নিজের পরে বিশ্বাস রাখে না, তারা ম্যানিপুলেটরসের খুবই সহজ একটি। তারা অন্যদের কথার পরে খুব শীঘ্রই বিশ্বাস করে নেয় এবং নিজের পরে সন্দেহ করা শুরু করে। যেসব লোকেরা অন্যদেরকে সাহায্য করার জন্য সবসময়ের জন্য রেডি থাকে, তাদেরকে খুব সহজেই সেই গিল্ট ট্রিপিং এবং ভাবনাত্মক ব্ল্যাকমেলের মধ্যে সবসময়ের জন্য ফাঁসানো যায়। যেসব লোকেরা ভাবনাত্মক সাহায্যের জন্য খুঁজে বেড়ায়, তারা খুব সহজেই যে কোনো মানুষের মিথ্যা ভালোবাসা এবং দেখভালের জালে সবসময় ফেঁসে যায়। এবার আগে কি? এবার যখন আপনি ম্যানিপুলেশনের এই টেকনিকগুলি বুঝে গেছেন,
তখন নেক্সট স্টেপ হচ্ছে নিজেকে খুবই স্ট্রং করা এবং তাদের বিরুদ্ধে লড়াই করার একটি শক্তি বিকশিত করা। নেক্সট অধ্যায়তে আমরা এটি জানব যে কিভাবে এই মানসিক খেলা থেকে আমরা বাঁচতে পারবো এবং নিজেকে কিভাবে মানসিকভাবে সশক্ত করব এবং নিজের আত্মবিশ্বাসটিকে আরও বাড়ানো যায়। মনে রাখবেন, আপনার মনটি আপনার সবথেকে বড় শক্তি। এটিকে আরও অন্য কোনো লোকেদের নিয়ন্ত্রণে যেতে দেবেন না। চ্যাপ্টার 3, দ্য ডার্ক ট্রায়াড, গ্রেট অফ ম্যানিপুলেটিভ পার্সোনালিটিস। আপনি কি কোনদিন এরকম লোকেদেরকে দেখেছেন যেসব লোকেরা শুধুমাত্র নিজের ব্যাপারে চিন্তা করে, অন্যদের ভাবনার পরোয়া মোটেই করে না, আর সব পরিস্থিতিতে নিজের লাভের জন্য সবসময়ের জন্য কাজ করে? আপনি কি কোনোদিন এরকম ধরনের লোকেদেরকে এত চালাক এবং ধোঁকেবাজ পেয়েছেন যে তারা নিজের কথা এবং কাজকর্ম দিয়ে অন্যদেরকে নিজের জালের মধ্যে সবসময়ের জন্য ফাঁসিয়ে দেয়? ডার্ক ট্রায়াড 3টি প্রমুখ নকারাত্মক ব্যক্তিত্ব লক্ষণের একটি সমূহ। একটি হচ্ছে নার্সিসিজম, দ্বিতীয় হচ্ছে ম্যাকিয়াভেলিজম, তৃতীয় হচ্ছে সাইকোপ্যাথি। এই 3টি বন্ধুরা লক্ষণ আলাদা আলাদা হয়, কিন্তু এর একটি আলাদা সামান্য লক্ষ্য থাকে: অন্যদেরকে নিয়ন্ত্রিত করা এবং তার ব্যবহারটি নিজের স্বার্থের জন্য করা। আপনি যদি এইসব লক্ষণগুলিকে জানা এবং বোঝার চেষ্টা করেন এবং জেনে যান, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন যে কে আপনাকে মানসিকভাবে প্রভাবিত করার চেষ্টা করছে। একটি হচ্ছে নার্সিসিজম। নার্সিসিস্ট লোকেরা বন্ধুরা নিজেদেরকে সব থেকে আগে এবং উপরে মনে করে। তারা নিজেকে বুদ্ধি, সুন্দরতা, যোগ্যতা এবং সফলতাটিকে অন্যদের থেকে একটু ভালোভাবে বোঝায়, আর তারা এটি মনেও করে যে তারা যে কোনো জিনিসের অধিকারী রয়েছে। তারা অন্যদের চেষ্টা এবং চিন্তা মোটেই করে না, কিন্তু তারা এটি চায় যে তারা প্রত্যেক লোকেরা নিজের জন্য প্রশংসা করে। কিভাবে বুঝবে? তারা আপনাকে সবসময় নিজের সফলতা এবং প্রশংসা শুনতে চায়। তারা অন্যদেরকে আলোচনা করে, কিন্তু নিজের পরে কোনো টিপ্পণী মোটেই সহ্য করতে পারে না। এরা অন্যদেরকে ছোট দেখিয়ে নিজেকে সবসময়ের জন্য বড় প্রমাণিত করার চেষ্টা করে। তারা এটি দেখার পরে অনেক বেশি পরিমাণে ধ্যান দেয় এবং নিজের ব্যক্তিত্বটিকে পারফেক্ট করার এবং দেখানোর চেষ্টা করে। তারা যে কোনো সম্বন্ধে ভাবনাত্মক কানেকশন মোটেই রাখে না, শুধুমাত্র নিজের লাভের জন্য থাকে। কিভাবে বাঁচবেন? অন্যদের ভাবনাটির ব্যবহার শুধুমাত্র নিজের আত্মসম্মানটি বাড়ানোর জন্য চেষ্টা করে। এই কারণে বন্ধুরা তাদের থেকে একটু দূরে থাকবেন। যদি কেউ আপনাকে কন্টিনিউ নিচু দেখানোর চেষ্টা করছে বা সবসময় সব কথাতে নিজের প্রশংসা করছে, তাহলে বুঝে যাবেন সে নার্সিসিজম হতে পারে। নিজের আত্মনির্ভরতাটিকে একটু বাড়াবেন এবং তার কথার পরে মোটেই মনোযোগ দিবেন না। দ্বিতীয় হচ্ছে ম্যাকিয়াভেলিজম। ম্যাকিয়াভেলিয়ান ওই ব্যক্তি যে চালাক এবং ধূর্ত। তারা মিথ্যা, চালবাজি এবং ধোঁকার দ্বারাই অন্যদেরকে সবসময়ের জন্য কন্ট্রোল করে। তাদের জন্য উদ্দেশ্য যে কোনোভাবেই পরিপূর্ণ হওয়া উচিত, সেটি নৈতিক হোক বা অনৈতিক হোক। তারা ভাবনার ব্যবহারটি করে লোকেদেরকে ধোঁকা দিতে সবসময়ের জন্য এক্সপার্ট থাকে। কিভাবে বুঝবেন এবং চিনবেন? তারা অন্য লোকেদেরকে ব্যবহার শুধুমাত্র নিজের স্বার্থের জন্য করে। তারা চালাকের সঙ্গে কথাটি টার্ন আউট করতে পারে এবং মিথ্যাটিকে সত্যর মতো প্রমাণিত। তারা অনেক ভালো অভিনেতাও হয় এবং দেখাতেও পারে। সবসময়ের জন্য অন্যদেরকে নিজের লাভের জন্য ব্যবহার করে, আর যখন তাদের কাজটি কমপ্লিট হয়ে যায় তখন তারা তাদেরকে ছেড়ে দেয়। তারা অন্যদেরকে নিজের পক্ষে করার জন্য চালাক রণনীতির একটি ব্যবহারও করে। কিভাবে আপনি বাঁচবেন? এরকম ধরনের লোকেদের মিষ্টি কথাতে মোটেই আসবেন না। তারা যে কথাগুলি বলে তার থেকে তার বেশি কাজটিকে দেখবেন। যদি কোনো ব্যক্তি সবসময়ের জন্য নিজের লাভটি দেখে এবং অন্যদেরকে ধোঁকা দিচ্ছে, তাহলে আপনি একটু সতর্ক হয়ে যাবেন। নিজের নির্ধারণের মধ্যে তর্কসঙ্গত থাকবেন এবং কারোর কথার মধ্যে না এসে বড় ডিসিশন নেবেন না। তৃতীয় হচ্ছে সাইকোপ্যাথি। সাইকোপ্যাথ লোকেরা ভাবনাহীন হয়। তারা অন্যদের কষ্টটিকে বোঝার জায়গাতেই তাদেরকে ক্ষতি করতে অনেক বেশি পরিমাণে আনন্দময় থাকে। তারা অপরাধটি করতে সংকোচ বোধ মোটেই করে না, কারণ তাদের ভিতরে যে কোনো ধরনের সহানুভূতি বা অপরাধ বোধ মোটেই থাকে না। কিভাবে আপনি চিনবেন? তাদের কোনো কারোর ভাবনার কোনো চেষ্টা বা পরোয়া থাকে না। তারা নির্দয় এবং হিংসক হতে পারে। তারা মিথ্যা কথা বলতে এবং ধোঁকা দিতেও কোনো অপরাধ বোধ মোটেই অনুভব করে না। তারা অনেক বেশি পরিমাণে আকর্ষক এবং কারিশমাই লাগে, কিন্তু তাদের টার্গেট সবসময়ের জন্য কারোর শোষণ করাটি থাকে। তারা অন্যদেরকে ব্যথা দিতে খুবই আনন্দময় ফিলিং করে। কিভাবে আপনি বাঁচবেন?
সাইকোপ্যাথ থেকে বাঁচা এবং ওর থেকে বের হয়ে আসা খুবই কঠিন হয়, কারণ তাদের কোনো জিনিসের চিন্তা থাকে না। যদি কোনো ব্যক্তি আপনাকে কন্টিনিউ কষ্ট দিচ্ছে, আপনাকে ধোঁকা দিচ্ছে আর আপনাকে ভাবনাত্মক রূপে ভাঙার চেষ্টা করছে, তাহলে আপনি ওর থেকে একটু দূরত্ব সবসময় বজিয়ে রাখবেন। যদি আপনি মনে করেন যে কোনো ব্যক্তি মানসিকভাবে ডেঞ্জারাস রয়েছে, তাহলে নিজেকে বাঁচানোর জন্য খুবই নেসেসিটি স্টেপও উঠাবেন। কিভাবে বুঝবেন যে আপনি ডার্ক রাইডের কোনো সম্পর্কে চলে এসেছেন? 3টি লক্ষণ যদি আপনি দেখেন: অহংকার, ধোঁকা দেবার টেকনিক এবং সহানুভূতির কমি, তাহলে আপনি এটি বুঝে যাবেন যে এটি ডার্ক রাইড পার্সোনালিটির শিকার সবসময় হতে পারে। সে ওই ব্যক্তি কি বন্ধুরা সবসময়ের জন্য নিজের লাভের জন্য অন্যদেরকে ব্যবহার সবসময়ের জন্য করে? ওই ব্যক্তি কি ভাবনাত্মক রূপে ঠান্ডা এবং নির্দয় রয়েছে? ওই ব্যক্তি কি অন্যদেরকে নিয়ন্ত্রিত করতে এবং মনোবৈজ্ঞানিক খেলা খেলতে অনেক বেশি পরিমাণে এক্সপার্ট আছে? যদি এই সব প্রশ্নের উত্তর হ্যাঁ থাকে, তাহলে আপনার ওর থেকে একটু সাবধানে অবশ্যই থাকতে হবে। এবার আগে কি? এবার বন্ধুরা, আপনি যখন ডার্ক টাইডের ব্যাপারে জেনে গেছেন, তাহলে নেক্সট স্টেপ হচ্ছে যে আপনি নিজেকে এসব লোকেদের থেকে বাঁচানোর জন্য এবং নিজের মানসিক স্বাস্থ্যটিকে মজবুত করার জন্য কৌশল জানবেন। নেক্সট অধ্যায়তে বন্ধুরা আমরা এটি জানব যে কিভাবে আমরা এই ম্যানিপুলেটিভ লোকেদের থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো এবং নিজের আত্মবিশ্বাসটিকে আরও বেশি পরিমাণে স্ট্রং করতে পারবো। মনে রাখবেন, যেসব লোকেরা অন্ধকারের মধ্যে থেকে অন্যদেরকে ডাউন করার সবসময় চেষ্টা করে, তারা কোনোদিন নিজেরাই উচ্চতমে যেতে পারে না। চ্যাপ্টার 4, দ্য পাওয়ার অফ ইনফ্লুয়েন্স ভার্সেস ম্যানিপুলেশন। আপনি কি কোনোদিন এটি চিন্তা করেছেন যে কিছু লোকেরা এত খুব সহজে অন্যদেরকে নিজের কথাটি মানতে কিভাবে রেডি করে নেয়, আর অন্য জায়গায় কিছু লোকেরা লাখ চেষ্টার করেও কাউকে প্রভাবিত করতে পারে না? কিছু লোকেরা নিজের শব্দ এবং কাজ দিয়ে অন্যদেরকে প্রেরিত সবসময়ের জন্য করে, আর কিছু লোকেরা অন্যদেরকে ধোঁকার সঙ্গে নিয়ন্ত্রিত করার সবসময়ের জন্য চেষ্টা করে। এটি ডিফারেন্সেস রয়েছে প্রভাবের, ইনফ্লুয়েন্স আর ম্যানিপুলেশনের। যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা এটিও জানতে পারবো যে কিভাবে আমরা অন্যদেরকে পজিটিভ সঙ্গে প্রভাবিত করতে পারবো, আর কিভাবে আমরা নিজেকে অন্যদের থেকে এবং তার মানসিক নিয়ন্ত্রণ থেকে বাঁচাতে পারবো। এই অধ্যায়তে আমরা এটি জানার চেষ্টা করব যে ভালো এবং খারাপ প্রভাবের মাঝের ডিফারেন্সেসটি কীভাবে সঠিকভাবেই প্রভাবটি আমরা ইন্টিগ্রেট করতে পারবো, এবং কিভাবে নিজেকে মানসিক রূপে এত বেশি পরিমাণে স্ট্রং করা যায় যে যে কোনো ব্যক্তি আমাদেরকে নিয়ন্ত্রিত না করতে পারে। প্রভাব, ইনফ্লুয়েন্স এর মানে হচ্ছে বন্ধুরা, আপনি নিজের কথা এবং কাজ দিয়ে অন্যদেরকে সবসময়ের জন্য প্রেরিত করছেন। এর টার্গেট হয় যে লোকেদেরকে নিজেকে সঠিক নির্ধারণা নেয় এবং নিজের ভালোর জন্য আগে বেড়ে আসে। ম্যানিপুলেশনের মানে হচ্ছে যে আপনি যে কোনো ব্যক্তিকে তার মর্জি ছাড়া চালাকির সঙ্গে নিয়ন্ত্রিত করতে পারবেন। এতে কাউকে গিল্ট অনুভব করা, ধোঁকা দেওয়া বা ভাবনাত্মকভাবে ব্ল্যাকমেল করাটি এর মধ্যে থাকতেই পারে। উদাহরণের জন্য, একটি ভালো লিডার যে নিজের কর্মচারীদের খুব কঠিন মেহনত করে প্রেরিত করে যে যেন সে সাফল্য প্রাপ্ত করতে পারে, আর অন্য জায়গায় একটি ম্যানিপুলেটিভ বস নিজের কর্মচারীদেরকে এটি অনুভব সবসময়ের জন্য করে যে সে কোনো কাজ জানে না এবং তার কোনো সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না। এই কারণে বন্ধুরা, আমাদের এটি বুঝতে হবে যে কে আমাদেরকে সঠিক দিশাতে প্রভাবিত করছে আর কে আমাদেরকে মানসিকভাবে নিয়ন্ত্রিত করছে। যদি আপনি সঠিকভাবেই একটি প্রভাবশালী ব্যক্তি, ইনফ্লুয়েন্সিয়াল পারসন হতে চান, তাহলে আপনাকে নিজের এবং নিজের কথার মধ্যে কাজ দিয়ে লোকেদেরকে প্রেরিত করতে হবে, লোকেদেরকে আরও বেশি পরিমাণে ইন্সপিরেশন করতে হবে। নেতৃত্বের মধ্যে সকারাত্মক প্রভাব, ইনফ্লুয়েন্স লিডারশিপ লোকেরা তখনই আপনার কথা শুনবে যখন আপনার পরে তারা বিশ্বাস করবে। একটি ভালো লিডার নিজের সাথীদেরকে আরও ভালো করার জন্য প্রেরিত করে, নাকি সে তাদেরকে ধমকায়। সঠিক প্রভাব সেটিই থাকে যে অন্যদেরকে সাফল্য করে তুলবে। উদাহরণের জন্য, একটি ভালো শিক্ষক নিজের ছাত্রদেরকে পরিশ্রম করার জন্য সবসময়ের জন্য প্রেরিত করে, ওনাকে আত্মনির্ভরও করে এবং তার সব সফলতাতেই তার সাথও দেয়। আর অন্য জায়গায় একটি ম্যানিপুলেটিভ শিক্ষক ছাত্রদেরকে এটি অনুভব সবসময়ের জন্য করে যে সে কোনো সময়ের জন্য সাফল্য প্রাপ্ত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তারা তার সাহায্য না করবে।
তারা সম্বোধনের মধ্যে পজিটিভ প্রভাব ইনফ্লুয়েন্সেস ইন রিলেশনশিপ। যে কোনো সম্বন্ধ তখনই স্ট্রং হয় যখন তার মধ্যে ভালোবাসা এবং কাউকে পরিবর্তন করার চেষ্টা করবে না, বরং তাকে প্রেরিত করেন যে সে যেন ভালো হয়। যদি কোনো ব্যক্তি আপনাকে বারে বারে নিচু দেখানোর চেষ্টা করছে, তাহলে বুঝে যাবেন সে আপনাকে ম্যানিপুলেট করছে। উদাহরণের জন্য, একটি ভালো বন্ধু আপনাকে সঠিক রাস্তা সবসময় দেখাবে এবং আপনাকে সাপোর্ট করবে। কিন্তু যদি কোনো বন্ধু আপনাকে নিজের লাভের জন্য আপনাকে গিল্ট অনুভব করাচ্ছে, তাহলে আপনি বুঝে যাবেন যে সে আপনাকে ম্যানিপুলেট করছে। যদি আপনি এটি চান না যে কেউ আপনাকে ম্যানিপুলেট করে, তাহলে আপনাকে নিজের ব্রেনটিকে আরও বেশি পরিমাণে স্ট্রং করতে হবে। এর জন্য কিছু সহজ রণনীতি রয়েছে। হচ্ছে নিজের আত্মবিশ্বাসটি বাড়াবেন, বিল্ড সেলফ কনফিডেন্স, নিজের পরে বিশ্বাস করবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে বারে বারে নিচে দেখানোর চেষ্টা করছে, তাহলে তার কথাটিকে খুব গম্ভীরভাবে নেবেন না। সবসময় নিজের সঙ্গে বলবেন যে আমি নিজের জীবনের মালিক নিজেই, অন্য কোনো ব্যক্তি নয়। বি, ভাবনাত্মক নিয়ন্ত্রণটি সবসময়ের জন্য বিকশিত করবেন, ডেভেলপ ইমোশন কন্ট্রোল। রাগ করে বা দুঃখে কোনো বড় ডিসিশন নেবেন না। যদি কোনো ব্যক্তি আপনাকে গিল্ট অনুভব করাচ্ছে, তাহলে চিন্তা করবেন যে সে সত্যিই সঠিক বলছে বা আপনাকে শুধুমাত্র ম্যানিপুলেট করছে। নিজের ভাবনাটিকে একটু বোঝার চেষ্টা করবেন এবং নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন। সি, না বলতে অবশ্যই জানবেন, লার্ন টু সে নো। যদি কোনো ব্যক্তি আপনাকে ম্যানিপুলেট করার সবসময় চেষ্টা করছে, তাহলে কোনো সংকোচ ছাড়াই না সবসময় বলার চেষ্টা করবেন। প্রত্যেক লোকেদেরকে খুশি করার চেষ্টা মোটেই করবেন না। নিজের মূল্যের পরে একদম স্ট্রং থাকবেন এবং ভুল জিনিস থেকে বাঁচার চেষ্টা করবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো ভুল কাজের জন্য সবসময় মজবুর করছে, তাহলে আমাকে মাফ করে দেন, করতে পারবো না বলে কথা বলে ওই জায়গা থেকে বের হয়ে যাবেন। এবার আগে কি? যখন আপনি প্রভাব এবং ম্যানিপুলেশনের মাঝের ভিন্নতাটিকে বুঝে গেছেন, তখন নেক্সট স্টেপ এটি যে নিজেকে আরও বেশি পরিমাণে স্ট্রং করে তুলুন। নেক্সট অধ্যায়তে আমরা এটি বুঝব যে কিভাবে আত্মরক্ষার হিসেবে মানসিক হাতিয়ারটি বিকশিত করা যায়, যে কোনো ব্যক্তি আমাকে ম্যানিপুলেট জন্য না করতে পারে। মনে রাখবেন, সত্যি শক্তি অন্যদেরকে নিয়ন্ত্রিত করতে মোটেই নয়, আসলে নিজেকে আরও বেশি পরিমাণে কন্ট্রোল করতে রয়েছে। চ্যাপ্টার 5, ব্রেকিং ফ্রি ফ্রম ম্যানিপুলেশন। আপনি কি কোনোদিন এরকমটি অনুভব করেছেন যে আপনি যে কোনো লোকের প্রভাবের মধ্যে এত বেশি পরিমাণে ফেঁসে গেছেন যে আপনি নিজের নির্ধারণটি নিজেই নিতে পারছেন না? আপনি কি কোনোদিন এরকমটি অনুভব করেছেন যে কোনো ব্যক্তি আপনাকে চালাকির সঙ্গে নিয়ন্ত্রিত করছে, কিন্তু আপনি এটি বুঝতে পারছেন না যে এর থেকে বাইরে কিভাবে বের হবেন? যদি হ্যাঁ, তাহলে এই অধ্যায়টি আপনার জন্য একটি নতুন স্টার্টিং হতে পারে। ম্যানিপুলেশন থেকে বাইরে বের হবার প্রথম স্টেপ এটি যে বুঝে যাওয়া যে আপনি কখন এবং কিভাবে প্রভাবিত হচ্ছেন। এরপরে আপনাকে নিজের সঙ্গে আত্মবিশ্বাসটিকে আরও বেশি পরিমাণে পেতে হবে। নিজের ভাবনার পরে নিয়ন্ত্রিত রাখার চেষ্টা করতে হবে, নিজের বাউন্ডারিজ সবসময় নির্ধারিত করতে হবে। এই অধ্যায়টি আপনাকে মজবুত মানসিকতাটি বিকশিত করার জন্য এবং যে কোনো নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার জন্য প্রেরিত করবে। কিভাবে বুঝবেন যে আপনাকে ম্যানিপুলেট করা হচ্ছে? আপনি বারে বারে গিল্ট ট্রিপিং, দোষী প্রমাণিত করার একটি শিকার সবসময় করানো হয়? কোনো ব্যক্তিকে আপনাকে গ্যাস লাইটিং, নিজের মনে এবং নিজের ভাবনাটিকে মিথ্যা প্রমাণিত করার চেষ্টা করছে? আপনি কি কারোর সঙ্গে বসবাস করে সবসময়ের জন্য সন্দেহের মধ্যে থাকেন এবং নিজের পরে বিশ্বাস করতে পারেন না? কোনো ব্যক্তি কি আপনাকে সাইলেন্ট ট্রিটমেন্ট, কথাবার্তা বন্ধ করে মানসিক প্রেশার দেওয়া সবসময় দিচ্ছে? কোনো ব্যক্তি কি আপনাকে বারে বারে এটি অনুভব করছে কি আপনি সে ছাড়া কোনো কিছুই করতে পারবেন না? যদি এর মধ্যে থেকে যে কোনো জিনিস আপনাকে অনুভব করাচ্ছে, তাহলে এর মানে হচ্ছে যে সে বা কোনো ব্যক্তি আপনাকে নিয়ন্ত্রিত করার চেষ্টা করছে। এবার সময় চলে এসেছে যে আপনি এই জাল থেকে একটু বেরিয়ে চলে যান এবং নিজের স্বাধীনতাটি পুনরায় ফিরে নিন। যদি কোনো ব্যক্তি আপনাকে ম্যানিপুলেট করছে, তাহলে এর মানে এটি মোটেই নয় যে আপনি দুর্বল রয়েছেন। আপনার কাছে নিজেকে বাঁচানোর শক্তি রয়েছে, শুধুমাত্র আপনাকে এটি বোঝার চেষ্টা করতে হবে। নিচে দেওয়া স্টেপটি আপনাকে পুনরায় স্ট্রং করে তুলবে। সত্যটিকে স্বীকার করে নিন, অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। বোঝার চেষ্টা করেন যে কোনো ব্যক্তি আপনাকে মানসিক রূপে নিয়ন্ত্রিত করছে। এটি মোটেই চিন্তা করবেন না, হয়তো আমি নিজেই ভুল রয়েছি। নিজের থেকে বলেন যে এখন অনেক হয়ে গেছে, এবার নিজেকে বাঁচাতে হবে।
বি, আত্মবিশ্বাসটি পুনরায় জাগিয়ে উঠুন। রিবিল্ড ইউর কনফিডেন্স। যেসব লোকেরা আপনাকে নিচু দেখানোর চেষ্টা করে তাদের থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। নিজের শক্তি এবং ভালো জিনিসের পরে মনোযোগ দিন। প্রত্যেক দিন নিজেকে মনে করান যে আমি স্ট্রং রয়েছি, আমি নিজেকে নিয়ন্ত্রিত করতে পারি। ওইসব লোকেদের সঙ্গে থাকবেন যারা আপনাকে সশক্ত সবসময়ের জন্য অনুভব করায়। উদাহরণের জন্য, যদি কোনো ব্যক্তি কন্টিনিউ আপনাকে এইটি অনুভব করাচ্ছে যে আপনি কিছুই করতে পারবেন না, তাহলে নিজেকে এইটি বলেন যে আমি সক্ষম রয়েছি, আমি নিজের জীবনটি নিজেই চালাতে পারি। ম্যানিপুলেটিভ লোকেরা আপনার ভাবনাটির ব্যবহার করে আপনাকে দুর্বল সবসময় করে ওঠে। এই কারণে যদি আপনি নিজের ভাবনাটিকে বোঝা এবং নিয়ন্ত্রণটি করাটি শিখে যান, তাহলে যে কোনো ব্যক্তি আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। নিজের ভাবনাটিকে একটু জানার চেষ্টা করবেন। রেকগনাইজ ইউর ইমোশন। আপনি কি সবসময়ের জন্য অপরাধ বোধে কেউ কি আপনাকে বারে বারে ভ্রমণিত করে? আপনি কি বারে বারে সম্পর্কে ধোঁকা খাচ্ছেন? যদি হ্যাঁ, তাহলে এইটি একটি সময় যে আপনি নিজের ভাবনাটিকে একটু জানার চেষ্টা করবেন এবং বুঝবেন যে কোন জায়গায় নিজেকে স্ট্রং করা উচিত। বি, ভাবনাত্মক নিয়ন্ত্রিত করা। ডেভেলপ ইমোশন কন্ট্রোল। রাগ বা দুঃখতে কোনো বড় নির্ধারণ মোটেই নেবেন না। প্রত্যেকবার কারোর কথাতে ইনস্ট্যান্টলি প্রতিক্রিয়া মোটেই দেবেন না। ঠান্ডা মাথায় নিয়ে একটু চিন্তা করবেন এবং এই ব্যক্তি কি এটি সত্য বলছে কি না বা ম্যানিপুলেট করার চেষ্টা করছে। উদাহরণের জন্য, যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে যদি তুমি আমার সঙ্গে ভালোবাসতে তাহলে এই কথাটি অবশ্যই শুনতেন, তখন ইনস্ট্যান্টলি উত্তর দেওয়ার জায়গায় একটু শান্ত থাকবেন এবং তর্কের সঙ্গে চিন্তা করবেন। ম্যানিপুলেটিভ লোকেরা শুধুমাত্র ওইসব লোকেদেরকে নিয়ন্ত্রিত করতে পারে যাদের কোনো ব্যক্তিগত সীমানা থাকে না। যদি আপনি স্পষ্ট করে দেন যে আমার কিছু লেভেল রয়েছে এবং আমি কাউকে সেটিকে পার করতে দেব না, তাহলে যে কোনো ব্যক্তি আপনাকে ম্যানিপুলেট করতে পারবে না। নিজের সীমানাটিকে একটু নির্ধারিত রাখবেন। ডিফাইন ইউর বাউন্ডারি। কোন জিনিসটিকে আপনি স্বীকার করতে চান এবং কোনটিকে নয়, এটিকে ক্লিয়ারলি নির্ধারিত করেন। যদি কোনো ব্যক্তি আপনাকে বারে বারে নিচু দেখানোর চেষ্টা করছে, তাহলে তার থেকে একটু দূরত্ব বজায় রাখবেন। এটি মোটে চিন্তা করবেন না যে আমি যদি না বলি তাহলে সে হয়তো দুঃখ পাবে। বি, না সবসময়ের জন্য বলার চেষ্টা করবেন। লার্ন টু সে নো। যদি কোনো ব্যক্তি আপনার সঙ্গে এই কথাটি এবং এই কাজটি করার চেষ্টা করে যেটি আপনার সঠিক মনে হচ্ছে না, তাহলে একদম ক্লিয়ারলি বলবেন না। আপনার প্রত্যেক লোককে খুশি করার কোনো প্রয়োজন নেই। যদি কোনো ব্যক্তি গিল্ট ট্রিপিং করে, তাহলে আত্মবিশ্বাসের সঙ্গে বলবেন যে আমাকে মাফ করে দেন, কিন্তু আমি এটি করতে পারবো না। যদি কোনো সহকর্মী সবসময়ের জন্য আপনার সঙ্গে কোনো কারণ ছাড়া সাহায্য চায় এবং আপনার মনে হয় যে সে আপনাকে ব্যবহার করছে, তাহলে আপনি এটি বলতে পারেন যে আমি এখন ব্যস্ত রয়েছি, এই জন্য আমি তোমার সাহায্য করতে পারবো না। এবার আগে কি? যখন আপনি ম্যানিপুলেশনটিকে জানা বোঝা শুরু করে দিয়েছেন এবং বাঁচাটি জেনে গেছেন, তাহলে নেক্সট স্টেপ এইটি যে আপনি নিজের চিন্তাটি এত স্ট্রং করুন যে কোনো ব্যক্তি যেন আপনাকে পুনরায় ম্যানিপুলেট না করতে পারে। নেক্সট অধ্যায়তে এটি আমরা জানব যে কিভাবে মানসিক শক্তিটি বিকশিত করা যাবে এবং নিজের জীবনটিকে নিজের অনুসারে বাঁচতে পারবেন। মনে রাখবেন, আপনার ব্রেনটি আপনার সবথেকে বড় শক্তি। এটিকে অন্য কোনো লোকের নিয়ন্ত্রণে মোটেই যেতে দেবেন না। চ্যাপ্টার 6, স্ট্রেংথেনিং ইউর মাইন্ড এগেনস্ট সাইকোলজিক্যাল ট্যাকটিক্স। আপনার মনে আপনার সবথেকে বড় শক্তি। যদি আপনি নিজের ব্রেনটিকে অনেক স্ট্রং করতে পারেন, তাহলে যে কোনো ব্যক্তি, সে যে কোনো বেশি পরিমাণে চালাক বা ম্যানিপুলেটিভ কেন হোক নাকি, আপনাকে নিজের জালে মোটেই ফাঁসাতে পারবে না। কিন্তু বন্ধুরা, যদি আপনার আত্মবিশ্বাস একটু দুর্বল থাকে এবং আপনি খুব সহজেই অন্য লোকেদের কোথায় চলে আসেন, তাহলে আপনি বারে বারে ধোঁকার শিকার হতে পারবেন। এই অধ্যায়তে আমরা এটি জানার চেষ্টা করব যে কিভাবে আপনি নিজের মনটিকে এত বেশি পরিমাণে শক্তিশালী করবেন যে যে কোনো ব্যক্তি আমাকে মানসিকভাবে নিয়ন্ত্রিত করতে পারবে না। এটিও আমরা জানব যে আত্মসম্মান, সেলফ স্টিম, আত্মজাগরুকতা, সেলফ অ্যাওয়ারনেস এবং ভাবনাত্মক নিয়ন্ত্রণ, ইমোশনাল কন্ট্রোল কিভাবে আমাদেরকে ম্যানিপুলেশন থেকে বাঁচাবে। মেন্টাল রিলিজিয়েন্স মানে মানসিক লচীলাপন, এটি ওই শক্তি যেটি আমাদেরকে সব পরিস্থিতি থেকে অনেকই স্ট্রং করে তুলবে। এটি আমাদেরকে শেখায় যে যে কোনো ব্যক্তি আমাদেরকে খুব সহজে প্রভাবিত করতে পারবে না এবং আমরা আমাদের নির্ধারণের পরে একদম স্ট্রং থাকব। নিজের চিন্তাভাবনাটিকে নিয়ন্ত্রিত করবেন। কন্ট্রোল ইয়োর থট প্রসেস।
যখন কোনো ব্যক্তি আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে তাহলে ভাবনার জায়গাতে তর্কের সঙ্গে চিন্তা করবেন। নিজের কাছে প্রশ্ন করবেন যে এই ব্যক্তি কি সত্যি সত্য কথা বলছে, এ কি আমার ভালো চায় বা আমাকে নিয়ন্ত্রিত করতে চাচ্ছে। যদি আমি এর থেকে নেগলিজেন্সি করে দিই তাহলে কি আমার লাইফের পরে কোনো খারাপ এফেক্ট পড়বে। উদাহরণের জন্য, যদি কোনো ব্যক্তি আপনাকে গিল্ট ট্রিপিং করার সবসময়ের জন্য চেষ্টা করে তাহলে ভাবনাত্মক না হয়ে প্রতিক্রিয়া না দিয়েই তর্কের সঙ্গে চিন্তা করবেন এবং নিজের স্থিতির বিশ্লেষণ করবেন। বি, প্রত্যেক পরিস্থিতিতে একদম শান্ত থাকার চেষ্টা করবেন। ডেভেলপ ইমোশনাল স্টেবিলিটি। রাগ বা ভাবনাত্মক দুর্বলতার মধ্যে কোনো বড় নির্ধারণা মোটেই নেবেন না। যখন ব্যক্তি আপনাকে প্রভাবিত করার চেষ্টা করে তাহলে ইনস্ট্যান্টলি প্রতিক্রিয়া মোটেই দিবেন না। গভীর নিঃশ্বাস নেবেন, নিজেকে সময় দেবেন এবং তারপরে চিন্তা করবেন যে আপনাকে কি করা উচিত। উদাহরণের জন্য, যদি কোনো ব্যক্তি আপনাকে হঠাৎ করে রাগ দেবার চেষ্টা করে তাহলে ইনস্ট্যান্টলি প্রতিক্রিয়া মোটেই দিবেন না। গভীর নিঃশ্বাস নেবেন, ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন এবং তারপরে নির্ধারণা নেবেন। আত্মসম্মান মানে নিজের কদর করাটি এবং এইটি বিশ্বাস দেওয়া যে আপনি কারো থেকে কম মোটেই নয়। যেসব লোকেরা নিজের পরে বিশ্বাস মোটে করে না তারা খুব সহজের সঙ্গে ম্যানিপুলেট হয়ে যায়। এ, আত্মসম্মান কিভাবে বাড়াবেন। প্রত্যেক দিন নিজের কাছে বলেন যে আমি সক্ষম রয়েছি, আমি নিজের নির্ধারণা নিতে পারি। নিজের সফলতাটিকে সবসময়ের জন্য মনে করবেন এবং নিজেকে মনে করাবেন যে আপনি কত স্ট্রং রয়েছেন। নিজের আলোচনা করাটি বন্ধ করে দেন। যদি আপনি ভুল করেন তাহলে সেটিকে শেখার একটি অবসর মনে করবেন, নাকি নিজেকে দুর্বল অনুভব করানো। যদি কেউ আপনাকে এটি অনুভব করার চেষ্টা করে যে তুমি ছাড়া আমি খুবই অধুরা রয়েছি, তাহলে আপনি নিজের আত্মসম্মানের সঙ্গে উত্তর দেবেন যে আমি নিজের নির্ধারণা নিজে নিতে পারি আর আমাকে কারোর উপরে নির্ভর থাকার কোনো প্রয়োজন নেই। যদি আপনি নিজের ভাবনা এবং ব্রেনের পরে নিয়ন্ত্রণ রাখাটি শিখে যান তাহলে যে কোনো ব্যক্তি আপনাকে মানসিক রূপে হাবি হতে পারবে না। এ, মাইন্ডফুলনেস। বর্তমানে বাঁচা শিখে যান। নিজের ব্রেনটিকে বর্তমানের মধ্যে কেন্দ্রিত করবেন। চিন্তা এবং ভয় থেকে একটু বেঁচে থাকবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে ভয় করে নিয়ন্ত্রিত করার চেষ্টা করে তাহলে নিজেকে শান্ত রাখবেন। প্রত্যেক দিন ধ্যান, মেডিটেশন করবেন এবং নিজের বিচারটিকে ব্যবস্থিত সবসময়ের জন্য রাখবেন। উদাহরণের জন্য, যদি কোনো ব্যক্তি আপনাকে বলে যে তোমার লাইফটি নষ্ট হয়ে যাবে যদি আপনি আমার কথা না শোনেন, তাহলে মাইন্ডফুলনেসের ব্যবহার করবেন। শান্ত থাকবেন, তর্কের সঙ্গে চিন্তা করবেন এবং নিজেকে চিন্তা করাবেন যে এই ব্যক্তিকে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। বি, আত্মজাগরুকতা, সেলফ অ্যাওয়ারনেস। নিজের ভাবনাটিকে একটু বোঝার চেষ্টা করবেন। নিজের ভাবনাটিকে জানার চেষ্টা করবেন যে আপনি কারোর কারণে বারে বারে গিল্ট কি অনুভব করছেন। নিজের ভাবনাটিকে বাইরে বের করে আনবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে খুবই টেনশন দিচ্ছে তাহলে নিজের বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে আলোচনা করবেন। নিজের বিচারটিকে প্রতিদিন লিখবেন এবং বোঝার চেষ্টা করবেন যে কে আপনাকে প্রভাবিত করছে এবং কেন। উদাহরণের জন্য, যদি আপনি বারে বারে কোনো ব্যক্তির সঙ্গে থেকে দুঃখ অনুভব হচ্ছে তাহলে আত্মজাগরুক হবেন এবং বোঝার চেষ্টা করবেন যে এই সম্বন্ধটি আপনার জন্য ভালো রয়েছে কি না। ভাবনাত্মক নিয়ন্ত্রণ, ইমোশনাল কন্ট্রোল। নিজের মনটিকে শান্ত এবং মজবুত রাখবেন। যে কোনো পরিস্থিতি হোক নাকি একটু ঠান্ডার সঙ্গে চিন্তা করবেন। যদি কোনো ব্যক্তি আপনাকে সবসময়ের জন্য খারাপ ব্যবহার করছে তাহলে প্রতিক্রিয়া না দিয়ে একটু 10 সেকেন্ড চিন্তা করবেন। যে কোনো ব্যক্তি আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে তাহলে নিজেকে একটু মনে দিবেন যে আমাকে আমার ব্রেন এবং নিজের ভাবনার উপরে নিয়ন্ত্রণ রয়েছে, নাকি অন্য উপরে। সবসময় রাগ না করে শান্তর সঙ্গে উত্তর দেবেন, এটি শুধুমাত্র নিজের নির্ধারিত, কিন্তু আমি নিজের সঙ্গে ভালোভাবে জানি এবার আগে কি। এবার যখন আপনি মানসিক শক্তিটিকে খুবই স্ট্রং করার সিস্টেমটি বুঝে গেছেন তাহলে নেক্সট স্টেপ এইটি যে আপনি এটিকে নিজের লাইফে লাগু করবেন। নেক্সট অধ্যায় আমরা এটি জানার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের সকারাত্মকটিকে এবং আত্মনির্ভরটিকে সবসময়ের জন্য বানিয়ে রাখতে পারবো এবং নিজের লাইফটিকে নিজের অনুসারে বাঁচাতে পারবো। মনে রাখুন যে কোনো ব্যক্তি আপনাকে দুর্বল অনুভব করার চেষ্টা করবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে দুর্বল মনে করাটি না মনে করেন। চ্যাপ্টার 7, ইউজিং সাইকোলজি ফর পার্সোনাল গ্রোথ। আপনি কি কোনোদিন চিন্তা করেছেন যে কোনো ব্যক্তিরা আগে চলে যায়, তারা আত্মবিশ্বাসের সঙ্গে ভরা থাকে, তাদের কথার মধ্যে প্রভাব থাকে,
আর তারা নিজের ভয়টিকে জিতে সবসময়ের জন্য বড় বড় নির্ধারণা নেয়। এর কারণ হচ্ছে তারা শুধুমাত্র পরিশ্রমই নয়, আসলে সঠিক মানসিকতা এবং মনোবিজ্ঞানের ব্যবহার করাটি। যদি আপনি নিজের জীবনের মধ্যে পজিটিভ প্রভাব দিতে চান, তাহলে আত্মসন্দেহটিকে দূর করতে চান এবং মানসিক রূপে আরও স্ট্রং হতে চান, তাহলে এই অধ্যায়টি আপনার জন্য। এই জায়গায় আমরা জানব যে কিভাবে মনোবিজ্ঞানের সঠিক ব্যবহার করে আমরা নিজেকে প্রেরিত করতে পারবো, অন্যদেরকে সকারাত্মক রূপে প্রভাবিত করতে পারবো, আর আমরা প্রত্যেক পরিস্থিতিতে একটি মজবুত মানসিকতা তৈরি করতে পারবো। এবার আপনি যদি চান যে লোকেরা আপনার কথাটিকে খুব ডিপলি নেয়, তাহলে আপনাকে প্রভাবশালী হতে হবে। প্রভাবশালী লোকেরা নিজের শব্দ এবং কাজ দিয়ে অন্যদেরকে সবসময়ের জন্য প্রেরিত করে। এটি ম্যানিপুলেশন মোটেই নয়, আসলে সকারাত্মক প্রভাব, পজিটিভ ইনফ্লুয়েন্স। এটি ম্যানিপুলেশন মোটেই নয়, আসলে সকারাত্মক প্রভাব, পজিটিভ ইনফ্লুয়েন্স। প্রভাবশালী হবার জন্য 3টি খুব সহজ নিয়ম শুনতে জানুন। যখন আপনি অন্যদের কথাটি একটু মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে সে আপনাকে খুব বেশি পরিমাণে সম্মান দেবে। স্পষ্ট এবং আত্মবিশ্বাসের সঙ্গে সবসময় কথা বলবেন। যখন আপনি নিজের পরে বিশ্বাস করবেন, তখন অন্য লোকেরাও আপনার পরে বিশ্বাস করবে। অন্যদেরকে প্রেরিত করবেন, নিয়ন্ত্রিত মোটেই নয়। অন্যদেরকে খুব জবরদস্তি পরিবর্তন করার চেষ্টা মোটেই করবেন না, আসলে প্রেরিত করবেন যে তারা যেন নিজেকে চেঞ্জেস করে। উদাহরণের জন্য, যদি আপনি একটি শিক্ষক, লিডার বা মা বাবা হন, তাহলে লোকেদেরকে ভয় দেবার জায়গাতে তাদেরকে প্রেরিত করবেন। তুমি এটি করতে পারবেন, এরকম ধরনের কথা খুবই প্রভাবশালী হয়। এই কথা বলার জায়গায় যে আপনি এরকমটি না করলে ফেল হয়ে যাবেন। আপনি কি চান যে লোকেরা আপনাকে লিডার রূপে দেখুক? যদি হ্যাঁ, তাহলে আপনাকে লোকেদেরকে প্রেরিত করতে শিখতে হবে। প্রেরিত লিডার হবার জন্য 3টি খুব সহজ সিস্টেম রয়েছে। উদাহরণ হন লিড বাই এক্সাম্পল। যদি আপনি এটি চান যে লোকেরা খুবই পরিশ্রমিক হোক, তাহলে আগে নিজেই পরিশ্রম করেন, ভাবনাত্মক কানেকশন বানাবেন, কালেক্ট ইমোশনালি। লোকেরা তখনই প্রেরিত হয় যখন সে আপনার সঙ্গে ভাবনাত্মক রূপে কানেক্টেড হয়ে যায়। লোকেদেরকে স্বাধীনতা দিবেন, গিভ পিপল ফ্রিডম। ভালো লিডার লোকেদেরকে নিজের চিন্তা ভাবনা বিকশিত করার একটি সুযোগ দেয়। উদাহরণের জন্য, যদি আপনি কোনো একটি বিজনেস লিডার হন, তাহলে নিজের কর্মচারীদেরকে আদেশ দেবার জায়গাতে ওদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে তার কাজ কেন এত ইম্পর্টেন্ট। এর থেকে সে প্রেরিত হয়ে খুবই ভালো প্রদর্শন করার চেষ্টা করবে। ভয় এবং আত্মসন্দেহ, সেলফ ডাউট, এটি সবথেকে বড় শত্রু হয়, যেটি আমাদেরকে জীবনে আগে বাড়তে খুবই স্টপ করে রাখে। কিন্তু আপনি এটিকে যদি কন্ট্রোল করে ফেলেন, তাহলে আপনি যে কোনো লক্ষ্যটিকে প্রাপ্ত করতে পারবেন। ভয়কে হারানোর 3টি শক্তিশালী স্টেপ। ভয়টিকে আগে জানেন, আইডেন্টিফাইং ইউর ফিয়ার। ভয় সবসময়ের জন্য আমাদের ব্রেনের মধ্যে থাকে। যদি আপনি এটিকে জেনে যান, তাহলে আপনি কোন জিনিস থেকে ভয় পান, তাহলে ওইটিকে হারানো খুব সহজ হয়ে যায়। ছোট ছোট স্টেপ নেবেন, টেক স্মল স্টেপ। যে কোনো বড় লক্ষ্যটিকে প্রাপ্ত করার জন্য ছোট ছোট স্টেপ অবশ্যই নেবেন। নিজের সফলতার কল্পনাটি সবসময়ের জন্য করবেন, ভিজুয়ালাইজিং সাকসেস। যদি আপনি নিজের সফলতাটি কল্পনা করেন, তাহলে আপনার ব্রেনটি ওই দিশাতে সবসময়ের জন্য কাজ করতে লাগবে। উদাহরণের জন্য, যদি আপনি স্টেজে কথা বলার থেকে ভয় পান, তাহলে সর্বপ্রথম ছোট সময়তে কথা বলার একটি অভ্যাস করে নেবেন। আস্তে আস্তে করে আপনার আত্মবিশ্বাসটি বাড়বে। এবার আগে কি, যখন আপনি এটি শিখে গেছেন যে কিভাবে মনোবিজ্ঞানের ব্যবহারটি সঠিকভাবে করা যায়, তাহলে নেক্সট স্টেপ এটি যে আপনি এটিকে নিজের লাইফে লাগু করুন। মনে রাখুন, আপনার মানসিকতাই আপনার সবথেকে বড় শক্তি। এটিকে সঠিক রাস্তাতে ব্যবহার করবেন, আর আপনি ওই সব কিছুই প্রাপ্ত করতে পারবেন যেটি আপনি সবসময়ের জন্য চান। চ্যাপ্টার 8, দ্য পাথ টু সেলফ এম্পাওয়ারমেন্ট। আপনি কি কোনদিন চিন্তা করেছেন যে কিছু লোকেরা বিপরীত পরিস্থিতিতে কিভাবে আগে চলে যায়, আর অন্য জায়গাতে কিছু লোকেরা ছোট ছোট বাধা থেকে সবসময়ের জন্য হার মেনে নেয়? এর একটি কারণ হচ্ছে শুধুমাত্র তার ক্ষমতায় মোটেই নয়, আসলে তার মানসিকতা, মাইন্ডসেট হয়। একটি স্ট্রং মানসিকতা ওই চাবিকাঠি যেটি আপনাকে আত্মসশক্ত করে তুলবে এবং আপনার সফলতার রাস্তাটি খুলে দেয়। যদি আপনি নিজের জীবনে সফলতা, আত্মবিশ্বাস এবং সকারাত্মকটিকে নিজের মধ্যে আপন করতে চান, তাহলে সর্বপ্রথম আপনি নিজের চিন্তাটিকে একটু পরিবর্তন করবেন
এই অধ্যায়টি আপনাকে এটি শেখাবে যে কিভাবে আপনি নিজের মানসিকতাটিকে সফলতার জন্য পুনঃ প্রোগ্রাম করতে পারবেন, নিজেকে প্রেরিত রাখবেন এবং প্রতিদিনের লাইফের মধ্যে সকারাত্মক মনোবিজ্ঞানটিকে আপন করে নিন। প্রত্যেক ব্যক্তির সফলতা তার ব্রেন থেকেই শুরু হয়। যদি আপনি নিজেকে একদমই দুর্বল এবং অযোগ্য মনে করেন, তাহলে আপনি কোনো দিন আগে বাড়তে পারবেন না। কিন্তু বন্ধুরা, আপনি যদি নিজেকে সক্ষম এবং শক্তিশালী মনে করে নেন, তাহলে যে কোনো চ্যালেঞ্জেস আপনাকে বাধা মোটেই দিতে পারবে না। যে তার মানসিকতাটি কিভাবে তৈরি করবেন। আমি এটি করতে পারবো না, হ্যাঁ আমি করতে পারবো থেকে মধ্যে পরিবর্তন কিভাবে করবেন। প্রত্যেক অসফলতাটিকে একটি শিক্ষা মনে করুন। প্রত্যেক দিন নিজেকে মনে করাবেন যে আমি নিজের লাইফের মালিক নিজেই। উদাহরণের জন্য, যদি আপনি কোনো নতুন কাজ